ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী সহ একাধিক ইরানি কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপে তেহরানের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। এরপর জানাবো, ইরানে সরাসরি সামরিক হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনটি প্রভাবশালী দেশ। কূটনৈতিক তৎপরতায় আপাতত সংঘাত এড়ানো গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে তীব্র দাবানলে পুড়ছে ভারতের একাধিক রাজ্য। ভয়াবহ তাপপ্রবাহ ও আগুনের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এরপর জানাবো, ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে। আরও থাকছে, ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি বলেছেন ক্ষমতায় এলে তিনি ইসরায়েলকে স্বীকৃতি দেবেন। তার এই বক্তব্য ইরানের রাজনীতি ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এদিকে ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে অসুস্থতার ঘটনা ঘটেছে। শারীরিক জটিলতার কারণে 4 নভোচারীকে নির্ধারিত সময়ের আগেই নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে। সবশেষে জানাবো, একাধিক অমীমাংসিত ইস্যু থাকা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আন্তর্জাতিক মহল আশা করছে এই ধাপটি দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করতে পারে। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কমেন্টে লিখুন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যদি ইরানকে ভালোবাসেন, কমেন্টে লিখুন আই লাভ ইরান। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খামেনির সহযোগী সহ ইরানি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের জেরে এবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সহযোগী ও ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা এপির। এদের মধ্যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের SNCS এর সেক্রেটারি আলী লারিজানি সহ দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা রয়েছেন। বিক্ষোভকারীদের দমনপীড়নের অভিযোগ তুলে নিষেধাজ্ঞাটি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে এক বিবৃতি দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি। এই সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের সম্পদ যুক্তরাষ্ট্রে জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সাথে তাদের ব্যবসা অবৈধ বলে বিবেচিত হবে। উল্লেখ্য, গত ডিসেম্বরে ইরানে মূল্যস্ফীতির কারণে বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে প্রায় ৩,৫০০ মানুষের প্রাণহানি হয়েছে। ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে যে 3 দেশ। ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই 3 দেশ সম্মিলিতভাবে এই প্রচেষ্টা চালায়। বৃহস্পতিবার 15 জানুয়ারি বার্তা সংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান যাতে তার সদিচ্ছা প্রদর্শন করার সুযোগ পায় সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে দীর্ঘ সময় ধরে শেষ মুহূর্তের মরিয়া কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এই 3 দেশ। তিনি আরও বলেন, এই আলোচনা এখনও অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনপীড়নের জেরে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গত বুধবার কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন মিশনগুলির কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের সরকারের দমনপীড়নের বিরুদ্ধে সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরানও পাল্টা হুমকি দিয়ে বলছিল, হামলা হলে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে।
অবশ্য উপসাগরীয় দেশগুলিতে যুক্তরাষ্ট্রের অনেকগুলি সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। তবে বেশ কয়েকবার কড়া হুমকির পর প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন। তিনি জানান, অন্য পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের মাধ্যমে তিনি এই নিশ্চয়তা পেয়েছেন যে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না। অনিচ্ছাকৃত ও অনিয়ন্ত্রিত পরিস্থিতি এড়াতেই উপসাগরীয় দেশগুলি এ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে বলে জানান সৌদি আরবের ওই কর্মকর্তা। তিনি বলেন, আমরা ওয়াশিংটনকে জানিয়েছিলাম যে ইরানের ওপর কোনো হামলা হলে এই অঞ্চলে ভয়াবহ প্রতিক্রিয়ার পথ খুলে যাবে। ওই কর্মকর্তা আরও বলেন, এই অঞ্চলের আরও কিছু বড় বিপদ সামাল দিতে আমাদের একটি নির্ঘুম রাত কাটাতে হয়েছে। তৈরি হওয়া আস্থা এবং বর্তমান ইতিবাচক পরিবেশ বজায় রাখতে এখনও যোগাযোগ অব্যাহত রয়েছে। তথ্যসূত্র গালফ নিউজ। দাবানলে পুড়ছে ভারত, সতর্কতা জারি। দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড। রাজ্যটির বিশ্ববিখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। খবর এনডিটিভির। পরিস্থিতি এতটাই শঙ্কাজনক যে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামাতে হয়েছে ভারতীয় বিমান বাহিনীর চপার হেলিকপ্টার। আর এত জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল যে মহাকাশের স্যাটেলাইট থেকেও চোখে পড়ছে আগুনের লেলিহান শিখা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের শুরু থেকেই আগুনের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন দপ্তরের কর্তারা জানিয়েছেন, এবারের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। এই তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। ইতোমধ্যেই উত্তরাখণ্ডের জন্য 1600-এর বেশি সতর্কবার্তা জারি করেছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এটাই এই ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণে বেড়ে গিয়েছে। ইউরোপীয় স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে এই আগুনের ভয়াবহ রূপ। কোপারনিকাস সেন্টিনেল-2 মিশন মহাকাশ থেকে উত্তরাখণ্ডের দাবানলের একটি ছবি তুলেছে। ছবিটি 2025 সালের 9 ডিসেম্বরের। তবে 2026-এর জানুয়ারিতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, বরং নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশ নতুন করে তীব্র দাবানলের কবলে পড়েছে। ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক। ইরানের সাম্প্রতিক রক্তক্ষয়ী বিক্ষোভ এবং ওয়াশিংটনের পক্ষ থেকে আসা সামরিক হামলার হুমকির মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 15 জানুয়ারি নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা লক্ষ্য করা যায়। খবর আল জাজিরার। বৈঠকে জাতিসংঘে ইরানের উপস্থায়ী প্রতিনিধি গোলাম হোসেন দারজি ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানে অস্থিরতা উস্কে দেওয়ার সরাসরি অভিযোগ আনেন। তিনি স্পষ্টভাবে জানান, ইরান কোনো সংঘাত চায় না, তবে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চূড়ান্ত এবং আইনানুগ জবাব দিতে তারা প্রস্তুত। তিনি মার্কিন হুমকিকে আইন বহির্ভূত আখ্যা দিয়ে এর পরিণতির জন্য ওয়াশিংটনকেই দায়ী করেন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস ইরানের বিক্ষোভ দমনে সরকারি কঠোর অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করে রাখায় সেখানে নিহতের প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। ওয়ালস মন্তব্য করেন, ইরানের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি মাত্রায় স্বাধীনতার দাবি জানাচ্ছেন এবং বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া আসলে সরকারের নিজ জনগণের প্রতি ভীতির বহিঃপ্রকাশ। যদিও এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হস্তক্ষেপের বারবার হুমকি দিয়েছিলেন, তবে বৈঠকের দিন মার্কিন প্রতিনিধিদের বক্তব্যে সেই সুর কিছুটা নরম দেখা গেছে। জাতিসংঘের সহকারী মহাসচিব মার্থা পোবি পরিষদকে জানান, গত বছরের 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভটি দ্রুত দেশব্যাপী গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। এতে ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত প্রায় 18,000 মানুষকে আটক করা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলি দাবি করছে। পোবি এই প্রাণহানির ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান এবং আটকদের ওপর কোনো ধরনের মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য ইরানের প্রতি অনুরোধ জানান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। একই দিনে যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ কর্মকর্তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাদের মধ্যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি অন্যতম। ওয়াশিংটনের দাবি, এই কর্মকর্তারা বিক্ষোভ দমনে নিষ্ঠুর ভূমিকা পালন করছেন। বৈঠকে ইরানি আমেরিকান সাংবাদিক মাসিহ আলী নেজাদও বক্তব্য রাখেন এবং ইরান সরকারের এই দমনপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে আন্তর্জাতিক এই সংস্থাটির বৈঠক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান দীর্ঘমেয়াদী সংঘাত ও উত্তেজনার নতুন এক চিত্র তুলে ধরেছে।
ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলভি। ইরানের শাসন ব্যবস্থার পতন এবং একটি নতুন উত্থানের পর দেশটি অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি বৃহস্পতিবার 15 জানুয়ারি এক বিবৃতিতে এসব কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলভি আলো বলেন, ইরান, ইসরায়েল এবং বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করার জন্য আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে বিস্তৃত করার লক্ষ্য রাখবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে, যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। ইসরায়েল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে। আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব, যা একটি স্বাধীন ইরান, ইসরায়েল এবং আরব বিশ্বকে একত্রিত করবে। বিশ্বব্যাপী সকল বন্ধুদের উদ্দেশ্যে সম্বোধন করা তার বক্তব্যের শুরুতে পাহলভি বলেন, ইরান যা ইসলামী প্রজাতন্ত্রের জোয়ালের নিচে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং দারিদ্র্যের সাথে যুক্ত, কিন্তু ইসলামী শাসন ক্ষমতায় আসার আগে যে প্রকৃত ইরান ছিল তা ছিল সুন্দর, শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ ইরান। তিনি আরও বলেন, নতুন ইরান দেশের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন বন্ধ করবে, মাদক পাচার, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করবে। ইরান এই অঞ্চলে বন্ধু এবং স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে। এটি বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে একটি দায়িত্বশীল অংশীদার হবে, বলেন নির্বাসিত এই নেতা। নির্বাসিত এই যুবরাজ ইরানি জনগণকে শিক্ষিত এবং আধুনিক বলে প্রশংসা করেছেন, যারা দেশের অব্যবহৃত অর্থনৈতিক সমন্বয়তাকে শক্তিশালী করবে। এর আগে ডিসেম্বরে ইরানের মুদ্রার পতন এবং মূল্যস্ফীতি হওয়ায় জনগণ বিক্ষোভ শুরু করেন। পরে সেই বিক্ষোভ বর্তমান শাসন ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সূত্র আল জাজিরা। প্রথমবারের মতো মহাকাশে অসুস্থতা, পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। নির্ধারিত সময়ের আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS মিশন শেষ করে 4 নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। একজন নভোচারীর গুরুতর অসুস্থতার কারণে তারা নির্ধারিত সময়ের আগে ফিরে আসেন। বৃহস্পতিবার 15 জানুয়ারি ভোরে স্পেস এক্সের রকেটটি ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যগত জরুরি অবস্থার কারণে নাসা ISS-এ অবস্থানরত একটি পূর্ণ ক্রু মিশন নির্ধারিত সময়ের আগে শেষ করার ঘটনা এটিই প্রথম। ক্যাপসুলটি পানিতে ভেসে ওঠার পর আশপাশের ডলফিনের একটি দলকে সাঁতার কাটতে দেখা যায়। এই ঘটনা দৃশ্যটিকে আরও স্মরণীয় করে তোলে। স্পেস এক্সের নিয়ন্ত্রণ কেন্দ্রের রেডিও বার্তায় মিশনের কমান্ডার নাসার নভোচারী জেনা কার্ডম্যান বলেন, পৃথিবীতে ফিরে ভালো লাগছে। ফেরত আসা 4 নভোচারী হলেন মার্কিন নভোচারী জেনা কার্ডম্যান 38 ও মাইক ফিনকে 58, জাপানের কিমিয়া উই 55 ও রাশিয়ার কসমোনট ওলেগ প্লাতনভ 39। রয়টার্স জানিয়েছে, অবতরণের 1 ঘণ্টার মধ্যেই উদ্ধারকারী দল ক্যাপসুলটি জাহাজে তুলে নেয় এবং প্রায় 24 সপ্তাহ পর নভোচারীদের প্রথমবারের মতো খোলা বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ হয়। মাইক্রোগ্র্যাভিটিতে দীর্ঘ সময় থাকার কারণে তারা নিজেরা হাঁটতে অক্ষম ছিলেন, তাই বিশেষ স্ট্রেচারে করে তাদের মেডিকেল চেকআপের জন্য নেওয়া হয়। পরে আরও পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। নাসা 8 জানুয়ারি জানায়, এক নভোচারীর গুরুতর স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ায় পুরো দলকে দ্রুত পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গোপনীয়তার কারণে কার অসুস্থতা বা কী ধরনের সমস্যা তার বিস্তারিত জানানো হয়নি। নাসার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জেমস পোল্ক বলেন, এই সমস্যা কোনো মহাকাশ কার্যক্রমজনিত আঘাতের কারণে হয়নি। অমীমাংসিত সমস্যা সত্ত্বেও গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং প্রথম ধাপের কিছু ইস্যু অমীমাংসিত থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, খবর বার্তা সংস্থা AFP-র। বুধবার গাজায় 15 সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটি গঠিত হয়েছে, যা দৈনন্দিন শাসন ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করবে। কমিটি যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি বোর্ডের তত্ত্বাবধানে কাজ করবে, যার সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ মিশর, তুরস্ক ও কাতার জানিয়েছে, রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী সাদ কমিটির নেতৃত্ব দেবেন। প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা, মানবিক সহায়তা প্রবেশ এবং হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। তবে কেবল একজন ইসরায়েলি জিম্মির দেহাদশেষ ছাড়া সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়গুলো এখনও অমীমাংসিত। দ্বিতীয় ধাপ মূলত অস্ত্র পরিত্যাগ, শাসন ব্যবস্থা পুনর্গঠন এবং মানবিক সহায়তা নিশ্চিত করার দিকে মনোযোগ দেবে। তবে রাজনৈতিক মূল সমস্যা, হামাসের অস্ত্রত্যাগ ও ফিলিস্তিনি ঐক্য এখনও সমাধান হয়নি, যা ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী সহ একাধিক ইরানি কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপে তেহরানের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। এরপর জানাবো, ইরানে সরাসরি সামরিক হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে 3টি প্রভাবশালী দেশ। কূটনৈতিক তৎপরতায় আপাতত সংঘাত এড়ানো গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে তীব্র দাবানলে পুড়ছে ভারতের একাধিক রাজ্য। ভয়াবহ তাপপ্রবাহ ও আগুনের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এরপর জানাবো, ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে। আরও থাকছে, ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি বলেছেন ক্ষমতায় এলে তিনি ইসরায়েলকে স্বীকৃতি দেবেন। তার এই বক্তব্য ইরানের রাজনীতি ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এদিকে ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে অসুস্থতার ঘটনা ঘটেছে। শারীরিক জটিলতার কারণে 4 নভোচারীকে নির্ধারিত সময়ের আগেই নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে। সবশেষে জানাবো, একাধিক অমীমাংসিত ইস্যু থাকা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আন্তর্জাতিক মহল আশা করছে এই ধাপটি দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করতে পারে। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কমেন্টে লিখুন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যদি ইরানকে ভালোবাসেন, কমেন্টে লিখুন আই লাভ ইরান। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খামেনির সহযোগী সহ ইরানি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের জেরে এবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা